বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সহজ বাংলা ব্যাকরণ ও সাহিত্য চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আজ থেকে আপনাদের এই সহজ বাংলা ব্যাকরণ ও সাহিত্য চ্যানেলে আপনাদের সাথে আছি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি যে কোনো চাকরি, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা একটি গুরুত্বপূর্ণ অংশ। আর সেই অংশকে একটু অনুশীলন করার জন্য আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমি একদিন অনবদ্য জায়গায় নিয়ে যেতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাংলা ব্যাকরণ বা বাংলা সাবজেক্টটি অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমাদের প্রথম ক্লাস, সেই হিসেবে আমরা বাংলা ব্যাকরণের প্রথম দিকের টপিকগুলো আলোচনা করব। বাংলা ব্যাকরণের ব্যাকরণ শব্দটি নিয়ে আমাদের আরও একটি ক্লাস থাকবে, আমরা সেই ক্লাসটি তখন দেখে নিব। আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এবং সেই আলোচ্য বিষয়ের প্রথম দিকের টপিকগুলো। আমরা জানি বাংলা ব্যাকরণের বা বাংলা ভাষার মৌলিক অংশ চারটি। বাংলা ভাষার মৌলিক অংশ হলো চারটি। এক হলো ধ্বনি, দুই হলো শব্দ, তিন হলো বাক্য, চার হলো অর্থ। বাংলা ভাষার এই প্রধান চারটি অংশকে নিয়ে বাংলা ব্যাকরণের প্রধান চারটি আলোচ্য বিষয় হয়েছে। সেই বাংলা ব্যাকরণের প্রধান চারটি আলোচ্য বিষয় হলো: এক, ধ্বনিতত্ত্ব; দুই, শব্দতত্ত্ব; তিন, বাক্যতত্ত্ব; চার, অর্থতত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এই চারটি আলোচ্য বিষয় আমরা যত টপিক পড়ব সব টপিকগুলো এই চারটি আলোচ্য বিষয়ে আলোচনা করা হয়। যেহেতু আমাদের আজ প্রথম ক্লাস, সেহেতু আমরা ধ্বনিতত্ত্বের একটি টপিক নিয়ে আলোচনা করব। এখানে আরো কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিব, সেটা হলো, খেয়াল করবেন, শব্দতত্ত্বের আরেক নাম রূপতত্ত্ব। আমরা জানি শব্দের মূল একককে বলা হয় রূপ। বাক্যতত্ত্বের আরেক নাম হলো পদক্রম। এই দুটো ইনফরমেশন, এই দুটো তথ্য আমাদের জানতে হবে। এরপর আসি এই চারটি আলোচ্য বিষয়ের ইংরেজি টার্মস। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধ্বনিতত্ত্ব ইংরেজিতে লেখা হয় ফনোলজি, শব্দতত্ত্ব ইংরেজিতে বলা হয় মরফোলজি, বাক্যতত্ত্ব বা পদক্রমকে ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স, এবং অর্থতত্ত্বকে বলা হয় সিম্যান্টিক্স। প্রিয় শিক্ষার্থীরা, এই চারটি আলোচ্য বিষয়ে আমরা নবম দশম শ্রেণীতে, এইচএসসিতে যত টপিক পড়েছি সবগুলো টপিক এই চারটি আলোচ্য বিষয়ে আলোচনা করা হয়। আমরা আজকে দেখব ধ্বনিতত্ত্ব। এক এক করে আমরা যখন যে টপিকটি পড়ব তখন সেই টপিক কোন তত্ত্বে আলোচনা করা হয় আমরা সেটা বলে দিব। ওকে, ধ্বনিতত্ত্বে কি কি টপিক আলোচনা করা হয় খেয়াল করবেন। ধ্বনি বিষয়ক যে কোনো টপিক আছে, যে কোনো পড়া আছে, সব ধ্বনিতত্ত্বে আলোচনা করা হবে। আমি এটা মুছে ফেললাম, বাকিগুলো আমরা আজকে ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা ধ্বনিতত্ত্বের টপিকগুলোই আমরা দেখব। খেয়াল করবেন, ধ্বনি শব্দের অর্থ কি? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ধ্বনি শব্দের অর্থ কি, এই ধ্বনি আওয়াজটা ধ্বনি রিলেটেড, অর্থাৎ ধ্বনি উচ্চারণ দিয়ে চারটা শব্দ লেখা যায়। ধ্বনি একটা হলো আমাদের এই ধ্বনি,
আরেকটা হলো ধনী যার অনেক টাকা পয়সা আছে। আরেকটা হলো ধনী ন রসই। আরেকটা হলো ধন্যী। উচ্চারণ একই, এই চারটি শব্দের উচ্চারণ একই। এখন এখন খেয়াল করবেন এই যে চারটি শব্দ আছে, এই চারটি শব্দের মধ্যে অর্থগত কিছু পার্থক্য আছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এই ধ্বনি শব্দের অর্থ কি, এই ধ্বনি শব্দের অর্থ হলো আওয়াজ। আমরা যেটা জানি স্বর, আওয়াজ অথবা স্বর। আমরা বলি না যে ধ্বনি তুলো সকল অপরাধের বিরুদ্ধে, সকল দুর্নীতির বিরুদ্ধে। সেহেতু এই ধ্বনি শব্দের অর্থ আওয়াজ বা স্বর। দ্বিতীয় ধ্বনি শব্দের অর্থ আপনারা সবাই জানেন, কারণ আমরা সবাই এটা হতে চাই। এই ধ্বনি মানে হলো সম্পদশালী। তৃতীয় ধ্বনি শব্দের অর্থ হলো খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের একটা টপিক আছে বাংলা ব্যাকরণে, সেটা হলো সমার্থক শব্দ। আর এই সমার্থক শব্দে এই শব্দটি অনেক গুরুত্বপূর্ণ। এই ধ্বনি শব্দের অর্থ হলো সুন্দরী, দ্যাট মিন্স যুবতী। আমি যদি খুব নির্দিষ্ট করে বলি তাহলে আমি বলতে পারি এই ধ্বনি সমার্থক শব্দ হলো নারী। তাহলে যদি পরীক্ষায় আসে নারীর সমার্থক শব্দ কি হতে পারে, আমি অনেক কিছুই জানি, অবলা, বালা, হ্যাঁ অনেক কিছুই জানি। এর মধ্যে এই একটা ধ্বনি। লাস্ট ওয়ান, ধ্বনি। এই ধ্বনি মানে হলো উচ্চারণ ধ্বনি। এই ধ্বনি মানে হলো তীরন্দাজ, যার মানে হলো যারা ধনুক চালায়, তীর চালায়। তাহলে এই যে চারটি আওয়াজের মধ্যে আমাদের আজকে আলোচ্য বিষয় হলো ধ্বনি তত্ত্ব, যার মানে হলো আওয়াজ। তাহলে আমরা এখন শিখব ধ্বনি কাকে বলে। খেয়াল করবেন, আমি আমি এটা মুছে ফেলবো, মনোযোগ দিবেন। এই ধ্বনি শব্দের অর্থ আওয়াজ। এখন আমি যদি বাংলা ব্যাকরণে ভাষাগত দিক থেকে ধ্বনি কি জিজ্ঞেস করি তাহলে সেটা হবে, আমি খুব নির্দিষ্ট করে যদি বলি, বাকযন্ত্রে সৃষ্ট যে কোনো আওয়াজ। বাকযন্ত্রে সৃষ্ট যে কোনো আওয়াজ। আমি লিখছি বাকযন্ত্রে সৃষ্ট যে কোনো আওয়াজ। এখন আসেন এই যে বাকযন্ত্র, বাকযন্ত্র মানে কি? এই বাকযন্ত্র মানে হলো স্পিচ অর্গানস। অর্থাৎ কথা বলার জন্য আমাদের শরীরে যতগুলো অঙ্গ ব্যবহৃত হয় আমরা সেগুলোকে একত্রে বলি স্পিচ অর্গানস। আর এই স্পিচ অর্গানসে উচ্চারিত যে কোনো আওয়াজই হলো ধ্বনি। তাহলে ধ্বনি কি সেটা আমরা বুঝতে পারলাম। ধ্বনি হলো বাকযন্ত্রে সৃষ্ট যে কোনো আওয়াজ। এখানে যে অর্থবোধক হতে হবে বা কিছু আছে সমষ্টিগত ব্যাপার সেটা নয়, এটা অর্থগত হলেও অ্যাও ওয়াও, আমরা বাকযন্ত্রে সৃষ্ট যে কোনো আওয়াজকে আমরা কি বলতে পারি, ধ্বনি বলতে পারি। এবার আমরা দেখব, আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব এই ধ্বনিতত্ত্বে কি কি টপিক আলোচনা করা হয়, অথবা এই ধ্বনি রিলেটেড কি কি টপিক আমাদের বাংলা ব্যাকরণে আছে। প্রথমত খেয়াল করবেন, আমরা জানি যে ধ্বনি ও বর্ণ নামের আমাদের একটি টপিক আছে, ধ্বনি ও বর্ণ। তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ধ্বনি ও বর্ণ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, নিঃসন্দেহে আপনারা বলবেন ধ্বনিতত্ত্ব, কারণ এটা ধ্বনি রিলেটেড। 2 নম্বরে যদি আমি বলি আমাদের সেকেন্ড যে টপিকটা বাংলা ব্যাকরণে সেটা হলো ধ্বনি পরিবর্তন। আমি যদি বলি ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, ঠিক একই প্রশ্ন একই উত্তর, ধ্বনিতত্ত্ব। 3 নম্বরে আমরা পাবো সন্ধি,
4 নম্বরে পাবো নত্যবিধান সত্যবিধান, 5 নম্বরে আমরা পাবো উচ্চারণের নিয়ম নীতি। খেয়াল করবেন এই যে 5টি টপিক আছে, এই 5টি টপিক বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। কারণ ধ্বনি ও বর্ণ এটা লেখাই আছে এখানে, ধ্বনি তার মানে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়, ধ্বনি পরিবর্তন ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। সন্ধি কেন ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়? কারণ সন্ধি হলো ধ্বনির মিলন। আমরা সন্ধি নিয়ে পরে আলোচনা করব। দেখেন সন্ধি হলো ধ্বনির মিলন, তাহলে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। নত্যবিধান সত্যবিধান, খেয়াল করবেন নিঃসন্দেহে এই যে ন আর স, মূর্ধন্য ন মূর্ধন্য স, এই দুটি বর্ণ বা ধ্বনি, ডেফিনেটলি এটি কোথায় আলোচনা করা হবে? ধ্বনিতত্ত্বে। আপনারা তো সবাই জানেন ধ্বনি মানে আওয়াজ, তার মানে উচ্চারণের নিয়ম নীতি কোন তত্ত্বে আলোচনা করা হবে? ধ্বনিতত্ত্বে আলোচনা করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হলো আমি যদি বলি সংযুক্ত যুক্ত বর্ণ এটা আলাদা করে লিখলাম, এই জন্য এটা একটু গুরুত্বপূর্ণ। যুক্ত বর্ণ বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? যেহেতু এটি বর্ণ, ধ্বনি ও বর্ণ কাছাকাছি, আমরা ধ্বনি রিলেটেড আরো ইনফরমেশন জানবো। যেহেতু বর্ণটা কাছাকাছি, যুক্ত বর্ণ যেমন ক্ষিয় হলো ক আর মূর্ধন্য স এর সম্মিলিত রূপ, সেহেতু এই যুক্ত বর্ণ বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে আমাদের প্রথম যে টপিকটি হলো ধ্বনিতত্ত্ব, সেই ধ্বনিতত্ত্বে আমরা মোট 6টি টপিক পাবো। ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, সন্ধি, নত্যবিধান সত্যবিধান, উচ্চারণের নিয়ম এবং যুক্ত বর্ণ। আজ আমাদের প্রথম ক্লাস এবং সেই হিসেবে আমরা প্রথম টপিকটি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের টপিক হলো ধ্বনি ও বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব এবং খেয়াল করবেন আমরা জানি যে ধ্বনি অনেক বড় একটা, ধ্বনি ও বর্ণ অনেক বড় একটা বিষয়। এখানে স্বরধ্বনি আছে, ব্যঞ্জনধ্বনি আছে। আমরা আজকে ছোট করে স্বরধ্বনির যাবতীয় খুঁটিনাটি যত ইনফরমেশন আছে, যত তথ্য আছে, আমি আপনাদেরকে চেষ্টা করব দেওয়ার জন্য। তাহলে আজকে আমাদের টপিক হলো ধ্বনি ও বর্ণ। আমি আপনাদেরকে যদি প্রথমে বলি ধ্বনি কাকে বলে, একটু আগেই আমি এটার উত্তর দিয়েছি। ধ্বনি হলো বাকযন্ত্রে সৃষ্ট যে কোনো আওয়াজ, বাকযন্ত্রে সৃষ্ট যে কোনো আওয়াজ। তাহলে আমি বলতে পারি ক, এই যে আওয়াজটা করলাম এটা একটা ধ্বনি। তাহলে এই আওয়াজটাই হলো ধ্বনি, অর্থাৎ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এটা কিন্তু আমরা জাস্ট অনুভূতি করতে পারছি, শুনতে পারছি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই হিসাবে আমরা বলতে পারি যে ধ্বনির ইংরেজি টার্মসটা হলো সাউন্ড। এর মানে হলো যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যখন এই ধ্বনিটাই আমরা দেখতে পাবো, যখন আমি যদি আওয়াজ করি ক, এটা আওয়াজ ধ্বনি। যখন আমরা কটা দেখতে পাবো বা কয়ের একটা ওই আওয়াজের একটা সাংকেতিক চিহ্ন দিব, সেটাকেই বলা হয় বর্ণ। তাহলে আমি লিখতে পারি বর্ণ কাকে বলে? বর্ণ হলো ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। আমি লিখতে পারি ধ্বনির লিখিত অথবা সাংকেতিক চিহ্নকে, ধ্বনির লিখিত অথবা সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তার মানে ধ্বনি হলো বাকযন্ত্রে সৃষ্ট যে কোনো আওয়াজ, আর বর্ণ হলো তার লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন। যেমন ক, যেটার ইংরেজি হলো লেটার।
এখন খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থীরা, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। আপনারাই আমাকে বলুন তো, আমরা ধ্বনি আওয়াজ যা করি, আওয়াজের সব কিছুই কি সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি? তাহলে ধ্বনি হলো আওয়াজ। আমরা আওয়াজ সব কিছুই লিখিত আকারে প্রকাশ করতে পারবো না। খেয়াল করবেন, আমি যদি বলি আমরা ছোটবেলায় মজা করতাম, অ্যাও ওয়াও লিখে দেখাও তো, আমরা কিন্তু সব আওয়াজ লিখতে পারি না। তার মানে আমি বলতে পারি সকল ধ্বনি বর্ণ নয়। এটা কি বলা যাচ্ছে? যেহেতু সব ধ্বনি আমরা লিখতে পারছি না, সেহেতু আমরা বলতে পারি সকল ধ্বনি বর্ণ নয়। কিন্তু যেটা আমরা লিখতে পারবো ডেফিনেটলি সেটা আমরা আটার করতে পারবো। তার মানে আমরা এই লাইনটা লিখতে পারি যে সকল ধ্বনি বর্ণ নয়, কিন্তু সকল বর্ণই ধ্বনি। যেটা আমরা লিখতে পারবো সেটা অবশ্যই আমরা আওয়াজ করতে পারবো। এই ইনফরমেশনটা আমাদের খুব দরকার হবে, কিছুক্ষণ পরেই দরকার হবে। তাহলে আমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা সরাসরি ধ্বনির প্রকারভেদে চলে যাই বা বর্ণের প্রকারভেদে চলে যাই। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা কয়টি? এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা সবাই কমেন্টে লিখবেন, ইউটিউবের ভিডিওতে কমেন্টে লিখবেন বাংলা বর্ণমালা কয়টি। নিঃসন্দেহে আপনারা উত্তর দিচ্ছেন বাংলা বর্ণমালা 50টি। আসলেই নয়, বাংলা বর্ণমালা 50টি নয়। খেয়াল করবেন, মালা বলেছে, তাহলে বাংলা বর্ণ হলো 50টি। এই 50টি বর্ণ দিয়ে একটি মালা সাজানো হয়, আর সেই মালা কিন্তু একটি। পাণিনি তার সংস্কৃত ব্যঞ্জন বর্ণগুলো বা সংস্কৃত বর্ণগুলো যেভাবে সাজিয়েছিলেন, ঠিক আমাদের বাংলা বর্ণমালাগুলো, বাংলা বর্ণগুলো, বর্ণমালা নয়, বাংলা বর্ণগুলো ঠিক সেভাবেই সংস্কৃত বর্ণ অনুসারে সাজানো হয়েছে। তার মানে আমরা বলতে পারি আমাদের বর্ণগুলো সংস্কৃত বর্ণের অনুসারে সাজানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই যে 50টি বর্ণ দিয়ে একটি মালা সাজানো হয়েছে, সেহেতু আমি বলবো যে বাংলা বর্ণমালা একটি। বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা একটি। আর এই বর্ণমালায় বর্ণের সংখ্যা, এই বর্ণমালায় বর্ণ আছে 50টি। আপনারা সবাই জানেন এর মধ্যে 11টি হলো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ হলো 39টি, মোট 50টি বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এই ইনফরমেশনটুকু আমরা সবাই জানি। এবার আসেন আমরা এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তার মানে আমরা বলতে পারি বর্ণ দুই প্রকার, স্বরধ্বনির সাংকেতিক চিহ্ন দুই প্রকার বা ধ্বনিও দুই প্রকার। সেই দুই প্রকার হলো, আমরা জানি সেটা হলো স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমি যদি বলি ধ্বনি কত প্রকার? দুই প্রকার। বর্ণ কত প্রকার? প্রধানত দুই প্রকার। কি কি? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। খেয়াল করবেন, স্বরধ্বনি বা বর্ণ, ব্যঞ্জন ধ্বনি বা বর্ণ। আমরা জানি স্বরবর্ণ বা বর্ণ দুই প্রকার বা ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি বা স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। এই যে দুই প্রকার থেকে এখানে আমাদের কিছুই জানার দরকার নাই, শুধু এটার সংজ্ঞাটা পুরোটাই মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা সবাই জানি স্বরধ্বনি কোনগুলো, তবে এখানে যে ইনফরমেশনটুকু আমাদের মুখ্য বিষয় সেটা হলো, খেয়াল করবেন
স্বরধ্বনি বা স্বরবর্ণে আমাদের মুখবিহ্বরে ফুসফুস থেকে যখন বাতাস বের হয়ে আসবে তখন আমাদের মুখবিহ্বরে কোথাও কোনো বাধার সৃষ্টি হয় না। শুধু এই ইনফরমেশনটুকুই জানতে হবে, স্বরধ্বনিতে বাধার সৃষ্টি হয় না, কিন্তু ব্যঞ্জন ধ্বনিতে বাধার সৃষ্টি হয়। বাধার সৃষ্টি হয় না, মুখবিহ্বরে কোথাও কোনো বাধা পায় না, কিন্তু ব্যঞ্জন ধ্বনিতে বাধা পায়। আমি আবারও রিপিট করছি, স্বরধ্বনিতে মুখবিহ্বরে বাতাস কোথাও বাধার সৃষ্টি হয় না, আর ব্যঞ্জন ধ্বনিতে বাধা পায়। আমরা খুব সহজেই মনে রাখতে পারি ব্যঞ্জন ধ্বনি শুরু কি দিয়ে, পরীক্ষা আসতে পারে নিচের কোনটিতে মুখবিহ্বরে বাধা পায়। তাহলে ব, ব্যঞ্জন ব দিয়ে শুরু, বতে বাধা, তাহলে আমরা বলতে পারি ব্যঞ্জন ধ্বনিতে বা ব্যঞ্জন বর্ণতেই কি পায়, বাধার সৃষ্টি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যন্ত আমরা আশা করি সবাই ক্লিয়ার। এবার আমরা সরাসরি স্বরধ্বনি বা স্বরবর্ণে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি স্বরবর্ণ কয়টি বা স্বরধ্বনি কয়টি, আপনারা নিঃসন্দেহে বলবেন স্বরধ্বনি বা স্বরবর্ণ 11টি, স্বরবর্ণ 11টি, ধ্বনি আরো কিছু আছে। এখন আসলেই কি আমাদের যখন একেবারে শুরুর দিকে অষ্টাদশ শতাব্দীতে অথবা তারও আগে যখন প্রথম ব্যাকরণ তৈরি করা হয়, গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হেলহেড, ন্যাথানিয়েল ব্রেসি হেলহেড 1768 সালে, খেয়াল করবেন 1768 সালে তিনি যখন এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ব্যাকরণ রচনা করেন, এই বাংলা ব্যাকরণের ইতিহাস নিয়ে আমি আরেকটা ক্লাসে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমি এখানে খুব সংক্ষেপে বলছি। 1768 সালে ন্যাথানিয়েল ব্রেসি হেলহেড একটি গ্রামার তৈরি করেন, গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। মূলত তাদের এই ব্যাকরণটা ছিল তাদের উদ্দেশ্যেই তৈরি করা। এই ব্যাকরণটা ছিল, গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা ছিল তাদের শাসন ব্যবস্থাকে আরো দৃঢ় করার জন্য। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে স্বরবর্ণের সংখ্যা কতটি ছিল, কেউ কি বলতে পারবেন? উত্তর হলো 16টি। খেয়াল করবেন, আমি একটু লিখছি, অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার মতোই। উত্তর হলো এই জায়গায় তারা যে 16টি বর্ণ দিয়েছেন সেটা আমরা একটু দেখব। অ, আ, ই, ই, উ, উ, রি। খেয়াল করবেন, রি ছিল, আমরা জানি রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘ রি, রি এর পর আরেকটা বর্ণ ছিল দীর্ঘ রি, তারপর ছিল কি এ, ওই, ও, ও। দুঃখিত, মাঝখানে আরো দুটো বর্ণ ছিল, সেটা হলো লি, দীর্ঘ লি, তারপর ছিল এ, ওই, ও, ও, তারপর যে দুটি বর্ণ ছিল অ অনুস্বার, অ বিসর্গ। খেয়াল করবেন, এই যে 16টি বর্ণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টি স্বরবর্ণ ছিল 1768 সালে যখন ব্রেসি হেলহেড তার যে ব্যাকরণ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সেই গ্রামারে তিনি 16টি স্বরবর্ণ কথা বলেছেন। খেয়াল করবেন, এই যে 16টি স্বরবর্ণ আছে, তারপরে কিভাবে এগুলো বিলুপ্ত হলো, কিভাবে আমাদের 11টি হলো, 5টি কিভাবে বাদ পড়লো, আমরা সেটা নিয়ে একটু দেখি, একটু আলোচনা করি। সেটা হলো, এরপর আমরা একটু খেয়াল করব, সেটা হলো মদন মোহন তর্কালঙ্কার। আপনারা সবাই নাম শুনেছেন তার, মদন মোহন তর্কালঙ্কার। তিনি 1849 সালে
1849 1849 সালে তার একটি শিশু শিক্ষা প্রথম ভাগ, অর্থাৎ তার একটি শিশু শিক্ষা বই, সে বইটার নাম ছিল শিশু শিক্ষা প্রথম ভাগ। এখানেও তিনি এই 16টি স্বরবর্ণের কথা বলেছেন। অর্থাৎ মদন মোহন তর্কালঙ্কার 1849 সালে তার একটি গ্রন্থ কি ছিল, শিশু শিক্ষা প্রথম ভাগ। এই ভাগেও তিনি 16টি স্বরবর্ণ নিয়ে আলোচনা করেছেন। মজার বিষয় হলো এরপরেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওই সময়ের খুবই বিখ্যাত একজন কবি ছিলেন, তিনি বাংলা সাহিত্যে এক বিশাল আমূল পরিবর্তন ঘটিয়েছেন, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তিনি 1850 সালে, আমি তার নামটা লিখব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার লেখা একটু খারাপ, সবাই একটু বুঝে নেবেন। আচ্ছা, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 সালে তার একটি গ্রন্থ, বর্ণ শিক্ষার গ্রন্থ, বর্ণ পরিচয়, নাম হলো বর্ণ পরিচয়। তিনি এই বর্ণ পরিচয় গ্রন্থে তিনি সর্বপ্রথম 12টি স্বরবর্ণ ব্যবহার করেন, অর্থাৎ তিনি 4টি স্বরবর্ণকে বাদ দিয়ে দেন। কে বাদ দেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ওই বর্ণ পরিচয়ে 12টি স্বরবর্ণের পরিচয় দেন। সেই 4টি বর্ণ বাদ দিয়েছেন, সেটি হলো লাস্টের দুটি, অনুস্বার অবিসর্গ, যেটিকে তিনি পরবর্তীতে অনুস্বার বিসর্গ ব্যঞ্জন বর্ণে চলে গিয়েছেন, ব্যঞ্জন বর্ণে রেখে দিয়েছিলেন। এরপর আসেন এই যে লি, খেয়াল করবেন, দীর্ঘ লি, দীর্ঘ রি, দীর্ঘ লি, এই বর্ণটার সাথে আপনারা পরিচিত নন। লি, আগের সময়ে লিচু, লিচু লেখা হতো এভাবে, লিচু, লি, অ্যাবসলিউটলি এটার উচ্চারণটা হলো লি। তাহলে দেখেন এই লি, দীর্ঘ লি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই 16টি স্বরবর্ণ থেকে 4টি স্বরবর্ণ বাদ দেন, অ অনুস্বার, অবিসর্গ, দীর্ঘ রি, দীর্ঘ লি। তাহলে আমাদের বর্ণ থাকলো কয়টি? 12টি। 12টি বর্ণ থাকলো। আমি যদি এগুলোকে বাদ দিয়ে দেই, তাহলে খেয়াল করেন আমাদের বর্ণ থাকলো কয়টি? 12টি। তবুও একটি বেশি আছে। এরপর বাদ পড়ে কোনটি? নিঃসন্দেহে এটি বাদ পড়ে। 1980 সালের দিকে বা তারও কিছু এই সময় আশেপাশে, অর্থাৎ 19বিংশ শতাব্দীর শেষের দিকে, খেয়াল করবেন, সরি, 20 শতাব্দীর শুরুর দিকে, শেষের দিকে এই লিবর্ণটি বাদ পড়ে যায়। এই লিবর্ণটি 1980 সালের দিকে বাদ পড়ে যায়। ওকে, এই যে লি বর্ণটি বাদ পড়ার পর তাহলে আমাদের বর্ণটি দাঁড়ায় হলো 11টি। অর্থাৎ আমাদের কিন্তু এই যে স্বরবর্ণগুলো আছে, এই স্বরবর্ণগুলো রি, এই যে শুধু রি, এটা কিন্তু সংস্কৃত ব্যাকরণ থেকে বা সংস্কৃত বর্ণমালা থেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের না, এটা সংস্কৃত। বাংলা ভাষায় রি এর কোনো ব্যবহার নেই, এটা সংস্কৃত ব্যাকরণে। আমরা এটা নিয়ে কথা বলবো, আর রি তো সংস্কৃত বর্ণ নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা এই মুহূর্তে আমি আরেকবার রিপিট করছি, খেয়াল করবেন। আমরা 1768 সালে গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ব্রাসি হেলহেড কি করেন? 16টি বর্ণের স্বরবর্ণের পরিচয় দেন। এরপর মদন মোহন তর্কালঙ্কার 1849 সালে শিশু শিক্ষা বইয়ের প্রথম ভাগে তিনি লিখেন যে 16টি স্বরবর্ণ লিখেন। এরপর যেটা হয়, আসলে এই 16টি স্বরবর্ণ সংস্কৃত ব্যাকরণ থেকে তুলে নিয়ে আসা, সংস্কৃত বর্ণমালা থেকে তুলে আনা। সংস্কৃত লিপি অনুসারী ছিল আমাদের বাংলা লিপি, খরস্থ লিপি, যেটা আমরা বলি না কেন। এরপর আসেন এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 সালে তিনি 4টি স্বরবর্ণকে বাদ দিয়ে 12টি স্বরবর্ণে নিয়ে আসেন। আর এই 12টি স্বরবর্ণ পরবর্তীতে অতিরিক্ত একটি স্বরবর্ণ ছিল লি, সেটা 1980 সালের দিকে বাদ পড়ে যায়। তার মানে আমরা এখন পাবো স্বরবর্ণ 11টি। আমরা স্বরবর্ণগুলো আরেকবার লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি আজকে শুধু স্বরবর্ণ নিয়ে আলোচনা করব, এর যাবতীয় খুঁটিনাটি সব তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমরা স্বরবর্ণগুলো আরেকবার লিখব। এই হলো আমাদের 11টি স্বরবর্ণ। এবার আসব, আমরা জানি 11টি স্বরবর্ণের মধ্যে আমরা আকার আ কে সংক্ষেপে এভাবে লিখতে পারি, ই কে সংক্ষেপে এভাবে লিখতে পারি, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ঋ, এ, ওই, ও, ও। এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আমি যদি একটু সংক্ষেপে লিখি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। এবার যদি আমি প্রশ্ন করি কার কয়টি? কার 10টি, শুধু কার নেই অয়ের। তাহলে কার কয়টি? কার হলো 10টি। কার কয়টি? 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। এটা মনে রাখার জন্য আমরা সহজেই, এটা আমরা সবাই জানি, তবু আমরা মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি সরকার। স্বরবর্ণ কার, সংক্ষিপ্ত রূপ। এবার আসেন, কার নেই কোনটি? অয়ের। খেয়াল করবেন, এই যে অয়ের কার নেই এবং এই অস্বরবর্ণটি কিন্তু বাংলা ব্যাকরণের ব্যঞ্জন বর্ণের, বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণের সবগুলো বর্ণের সাথে মিশ্রিত থাকে। ক, অ কিন্তু মিশ্রিত আছে, ডুবে আছে। আমি যদি বলি খ, অ আছে, ক্ষয়ের সাথে অ আছে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলোর সাথে সব সময় অ থাকে। ক মানে হলো ক হসন্ত যোগ অ। তবে যদি আমরা হসন্ত দেই নিচে, তাহলে আর অটা থাকবে না। যদি আমি বলি ক হসন্ত, তার মানে কয়ের সাথে আর অ নেই। তার মানে এই অবর্ণটি দেখেন, একদিকে আমরা জানি স্বরবর্ণ 11টি, আর 11টির মধ্যে কার আছে 10টি, অয়ের কার নেই। আরেকদিকে এই অস্বরবর্ণটি সকল ব্যঞ্জন বর্ণের সাথে মিশ্রিত থাকে। এই দুটি কারণে এই অবর্ণকে বলা হয় নীলিন বর্ণ। তাহলে যদি পরীক্ষায় আসে বাংলা বর্ণমালায় নীলিন বর্ণ কোনটি, আমি বলবো অ। কেন নীলিন বর্ণ বলা হয়? আমি আবারও রিপিট করছি, নীলিন বর্ণ বলা হয় দুটি কারণে। এক, এটি কোনো কার নেই। দুই, এটি সকল ব্যঞ্জন বর্ণের সাথে মিশ্রিত থাকে। এবার খেয়াল করবেন, তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার 10টি, এটা আমরা মুছে ফেললাম। এবার আসেন, এই 11টি স্বরবর্ণকে গঠন অনুসারে বা মৌলিকতা বিচারে দুভাগে ভাগ করা হয়। 11টি স্বরবর্ণকে গঠন অনুসারে বা মৌলিকতা বিচারে দুভাগে ভাগ করা হয়। মৌলিকতা বিচারে, এক, মৌলিক স্বরবর্ণ, দুই, যৌগিক স্বরবর্ণ। খেয়াল করবেন, অথবা গঠন, গঠন অনুসারে। মৌলিক স্বরবর্ণ, মৌলিক কি আমরা সবাই জানি, মৌলিক মানে হলো মৌলিক, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না, অর্থাৎ যে বর্ণগুলোকে আর ভাঙা যাবে না, এর ক্ষুদ্র কোনো অংশ নেই, সেটা হলো মৌলিক স্বরবর্ণ। খেয়াল করেন, অ, অকে কি আমরা ভাঙতে পারবো? অকে ভাঙা যাবে না, তার মানে অ একটা মৌলিক স্বরবর্ণ। আ, আ বর্ণটিকে ভাঙা যাবে না, আ বর্ণটিকে ভাঙা যাবে না। অনেকেই বলতে পারেন হ্যাঁ আকে তো ভাঙা যাচ্ছে, অ যোগ আ। আমি যদি বলি আকে ভাঙা যাচ্ছে, অ যোগ আ, এই আকারটাই তো আ, এটাকেও ভাঙা যায় না। ই কে ভাঙা যায়, ই কে ভাঙা যায়, হ্যাঁ। ই কে ভাঙা যায় না, ই কেও ভাঙা যায় না, তাহলে ইও মৌলিক স্বরবর্ণ। দীর্ঘ ই কে ভাঙা যায়, হ্যাঁ দীর্ঘ ই কে ভাঙা যায়। দীর্ঘ ই কে ভাঙলে হবে দুটো হ্রস্ব ই, তার মানে দীর্ঘ ই। হ্রস্ব উ কে ভাঙা যাবে না, হ্রস্ব উ কে ভাঙা যাবে না,
দীর্ঘ কে ভাঙা যাবে, দীর্ঘ কে ভাঙা যাবে, এর মানে হলো দুটো রসউ। রিকে ভাঙা যাবে, অবশ্যই রিকে ভাঙা যাবে। রিকে ভাঙলে হবে র যোগ ই, রি। র রস্ব ই, রি। একে ভাঙা যাবে না, একে ভাঙা যাবে না। ওইকে ভাঙা যাবে, হ্যাঁ, ওইকে ভাঙলে হবে অ যোগ ই। ওকেও ভাঙা যাবে না, ওকে ভাঙা যাবে অ যোগ উ, ও। তাহলে খেয়াল করেন কয়টি বর্ণকে ভাঙা যাচ্ছে না? 1 2 3 4 5 6, 6টি বর্ণকে ভাঙা যাচ্ছে না। তার মানে মৌলিক স্বরবর্ণ কয়টি? বর্ণ যেগুলো লেখা যায় 1 2 3 4 5 6, 6টি মৌলিক স্বরবর্ণ, 6টি। আমরা পাশে লিখলাম অ, আ, ই, উ, এ, ও। এই 6টি হলো আমাদের মৌলিক স্বরবর্ণ। স্বরবর্ণ, বর্ণের নিচে আমি আন্ডারলাইন করেছি, কেন করেছি একটু পরেই বলছি। এবার আমি যদি প্রশ্ন করি মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি কয়টি? খেয়াল করবেন আমি প্রথম দিকে আজকের ক্লাসের শুরুর দিকে আমি একটা তথ্য আপনাদেরকে দিয়েছি, সেটা হলো ধ্বনি হলো আওয়াজ আর বর্ণ হলো তার লিখিত রূপ। তার মানে ধ্বনি, সকল ধ্বনি কিন্তু লেখা যায় না, কিন্তু যেটা লেখা যায় সেটা অবশ্যই আওয়াজ করা যায়। তার মানে আমি সকল বর্ণকে ধ্বনি বলতে পারবো, কিন্তু সকল ধ্বনিকে বর্ণ বলতে পারবো না। এখন আমি যদি বলি এই যে 6টি মৌলিক স্বরবর্ণ দেখেছি, এই 6টিকে আমরা কি বলতে পারি? আমরা আবার স্বরধ্বনিও বলতে পারি। এবং এই 6টি আমরা জানি মৌলিক। এই 6টি ছাড়াও আরো একটি স্বরধ্বনি আছে, সেটা আমরা শুধু ধ্বনি হিসেবেই ব্যবহার করি, এর নির্দিষ্ট কোনো লিখিত রূপ নেই। সেটা হলো অ্যা। এবং এটা এভাবেও লেখা যায় অথবা এভাবেও লেখা যায়। অ্যা। খেয়াল করবেন এই যে অ্যা বর্ণটি, এটাকেও কি করা যায় না? এটাকেও আর ভাঙা যায় না। তার মানে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি হলো 7টি। তাহলে আমরা এখানে একটু কনফিউজড হয়ে যাই যে মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এইটা আমি আগে বলেছি সকল ধ্বনি বর্ণ নয়, এটা শুধু ধ্বনি, এটা বর্ণ না। এর নির্দিষ্ট কোনো লিখিত রূপ নেই। যেমন দেখেন আমি যদি বলি ব্যাকরণ, আমি যদি বলি ব্যথা, দেখেন ব্যাকরণ ব্যথা, এই যে ব্যাকরণ ব্যথা, এই যে বর্ণটি এক এক সময় দেখেন এক এক ভাবে লেখা হচ্ছে, এর কোনো নির্দিষ্ট লিখিত রূপ নেই, কিন্তু এটা আওয়াজ হচ্ছে ব্যাকরণ ব্যথা আওয়াজ হচ্ছে। কিন্তু এই যে বর্ণটি বাংলা বর্ণমালায় যোগ করেছেন, কে যোগ করেছেন বলেন তো? মোহাম্মদ আব্দুল হাই। এই মৌলিক স্বরধ্বনিটি বাংলা বর্ণমালায় যোগ করেছেন, আমরা নামটা একটু লিখে দেই, মোহাম্মদ আব্দুল হাই। তিনি এই স্বরধ্বনিটি যুক্ত করেন। আমি আবারও রিপিট করছি, মোহাম্মদ আব্দুল হাই। আপনারা নিশ্চয়ই শুনেছেন তার নাম, একজন ভাষাবিদ ছিলেন। আচ্ছা, ভাষা বিজ্ঞানী ছিলেন। ওকে, এবার আসেন তাহলে মৌলিক স্বরধ্বনি সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আসেন যৌগিক স্বরবর্ণ। আমি যদি ছোট্ট করে যৌগিক স্বরবর্ণের সংজ্ঞাটা দিতে যাই, তাহলে আমি সামনে লিখতে পারি দুটি ভিন্ন স্বরবর্ণের মিশ্রণ। আমি রিপিট করছি, আমি লিখতে পারি দুইটি ভিন্ন স্বরবর্ণের, মোহাম্মদ আব্দুল হাই লেখাটা আমি মুছে ফেলছি, এটা আশা করি আপনারা লিখেছেন। ওকে, দুটি ভিন্ন স্বরবর্ণের মিশ্রণ।
তাহলে খেয়াল করবেন, মনোযোগ দিবেন, এটা সংজ্ঞাটা আরেকটু মনোযোগ দিয়ে আরেকবার পড়েন সবাই। দুটি ভিন্ন স্বরবর্ণের মিশ্রণ। তাহলে আপনারা খেয়াল করেন তো যৌগিক স্বরবর্ণ কোনগুলো। আমি যদি প্রশ্ন করি এটা যৌগিক স্বরবর্ণ, বাকিগুলো তো সব মৌলিক স্বরবর্ণ, বাকি 6টা, বাকি আছে 5টা। তার মানে কি 5টা যৌগিক স্বরবর্ণ? না। মনোযোগ দিবেন, এটা কি যৌগিক স্বরবর্ণ? আমি বলেছি সংজ্ঞায় দুটি ভিন্ন স্বরবর্ণের মিশ্রণ। এখানে দুটোই স্বরবর্ণ, কিন্তু দুটি কিন্তু ভিন্ন স্বরবর্ণ নয়, দুটি একই স্বরবর্ণ, ই আর ই সম্মিলিত রূপ। তার মানে এটা যৌগিক স্বরবর্ণ নয়। দীর্ঘ উ, এটা কি যৌগিক স্বরবর্ণ? না, এটাও যৌগিক স্বরবর্ণ নয়। রি, খেয়াল করবেন, র যোগ ই। অনেকেই হুট করে বলে ফেলতে পারেন যে এটা যৌগিক স্বরবর্ণ, আসলে কিন্তু নয়। রি যৌগিক স্বরবর্ণ কেন নয়? কারণ হলো র কিন্তু স্বরবর্ণই না, এটা কিন্তু ব্যঞ্জন বর্ণ। সেজন্য আমি সংজ্ঞায় ছোট করে, এটা কোনো অফিসিয়াল সংজ্ঞা না, আপনাদের মনে রাখার জন্য। দ্যাট মিন্স দেখেন, খেয়াল করবেন, এই যে র কিন্তু ব্যঞ্জন বর্ণ, তার মানে একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণের সংমিশ্রণ, এটা যৌগিক স্বরবর্ণ নয়। তার মানে বাকি আছে দুটি। খেয়াল করবেন, অ আর ই আমাদের সংজ্ঞা মিলেছে, দুটি ভিন্ন স্বরবর্ণের মিশ্রণ। ওই একটা অ একটা ই, দুটোই স্বরবর্ণ কিন্তু দুটি ভিন্ন। আবার দেখেন ও, তার মানে যৌগিক স্বরবর্ণ জ্ঞাপক বর্ণ কয়টি? দুইটি। আমি যদি লিখি যৌগিক স্বরবর্ণ কয়টি? দুইটি। যৌগিক স্বরবর্ণ কয়টি? দুইটি। সেটি হলো ওই এবং ও। ওই ও। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এবার আমি আরেকবার রিপিট করছি, যৌগিক স্বরবর্ণ হলো দুটি ভিন্ন স্বরবর্ণের মিশ্রণ, আর সেটি হলো দুইটি, ওই এবং ও। খেয়াল করবেন, এই যে যৌগিক স্বরবর্ণ দুটি আছে, এই দুটি সহ আমরা এরপরে যেটা লিখতে পারি সেটা হলো যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি কয়টি? আমরা মৌলিক স্বরবর্ণ দেখেছি 6টি, মৌলিক স্বরধ্বনি একটি বেশি ছিল, অর্থাৎ দুটি স্বরবর্ণ, যেটা একটা ধ্বনি আছে যেটা লেখা যায় না, সেটা শুধু আমরা উচ্চারণ করি বা আওয়াজ করি। যৌগিক স্বরবর্ণ দেখেছি দুটি, অর্থাৎ দুটি স্বরবর্ণ সম্মিলিত রূপ হয়ে বর্ণ আকারে প্রকাশ করতে পারে দুটি বর্ণ, কিন্তু এটা ধ্বনি হিসেবে অনেকগুলো, অর্থাৎ অনেকভাবে আমরা দুটি স্বরবর্ণ যোগ করে আমরা কি করতে পারি? আওয়াজ করতে পারি, কিন্তু লিখিত কোনো রূপ নেই ওই এবং ও এর মতো। সেই হিসাবে আমরা বলতে পারি যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি 25টি। তবে মতভেদ আছে এই নিয়ে। এই 25টি, এটা হলো নবম দশম শ্রেণী যে বাংলা ব্যাকরণ বইতে আছে, সেই বইয়ে ইনফরমেশনটি আছে, যৌগিক স্বরধ্বনি সংখ্যা 25টি। আপনারা জানেন সেই বইটির লেখক হলো মনির চৌধুরী, আর এই যৌগিক স্বরধ্বনি সংখ্যা 25টি, এটার মত হলো মনির চৌধুরীর মতে। তার মানে যদি পরীক্ষায় আসে মনির চৌধুরীর মতে যৌগিক স্বরধ্বনি সংখ্যা কয়টি? 25টি। এখন আসেন মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে। মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে যৌগিক স্বরধ্বনির সংখ্যা 31, 31টি। মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 31টি। এর মধ্যে 19টি নিয়মিত আর 12টি অনিয়মিত। 19টি নিয়মিত এবং 12টি অনিয়মিত। আমি আবারও রিপিট করছি, মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে যৌগিক স্বরধ্বনি সংখ্যা 31টি, আর এর মধ্যে 19টি নিয়মিত, নিয়মিত অনিয়মিত মানে হলো নিয়মিত অর্থাৎ 19টি সচরাচর ব্যবহার করা হয় আর 12টি প্রধানত ব্যবহার করা হয় না। আমি নরমালি যৌগিক স্বরধ্বনির সবগুলো
বর্ণ লেখা হয় না, আমি তবু আজকে লিখে দেখাবো আপনাদেরকে। আপনারা কোথাও হয়তো 25টি স্বরধ্বনি পান না, আজকে আমি দেখাবো 25টি স্বরধ্বনি। তাহলে একটু পরে আমি দেখাচ্ছি, এটা মুছতে হবে আমার। আমি আরেকবার রিপিট করছি প্রথম থেকে, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। খেয়াল করবেন, আমরা জানলাম যে অনেক আগে 1768 সালে কয়টি স্বরবর্ণ ছিল? 16টি স্বরবর্ণ ছিল। এরপর 1855 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 4টিকে বিলুপ্ত করে 12টিতে নিয়ে আসা, এবং লি বর্ণটি ছিল যেটা 1980 সালের দিকে সেটা লুপ্ত হয়। তার মানে আমাদের স্বরবর্ণ 11টি, স্বরবর্ণ 11টি। আর এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আকার, ইকার, উকার। কার হলো 10টি। কার নেই কোনটি? কার নেই অয়ের। যেহেতু অয়ের কার নেই এবং অবর্ণটি সকল ব্যঞ্জন বর্ণের সাথে ডুবে থাকে, এই জন্য আমি এটাকে বলবো নীলিন বর্ণ। তাহলে বাংলা বর্ণমালা নীলিন বর্ণ কোনটি? অ। এবার আসেন, গঠন অনুসারে মৌলিকতা বিচারে এই স্বরবর্ণগুলোকে দুভাগে ভাগ করা হয়। এক হলো মৌলিক স্বরবর্ণ, এক হলো যৌগিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ 6টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। যেহেতু সকল ধ্বনি বর্ণ নয়, সেহেতু একটি ধ্বনি আছে যার কোনো নির্দিষ্ট লিখিত রূপ নেই। এবার আসেন, যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ হলো 2টি। আমরা ছোট্ট একটি সংজ্ঞা দিয়েছিলাম, দুটি ভিন্ন স্বরবর্ণের মিশ্রণকে। তার মানে ওই এবং ও হলো যৌগিক স্বরবর্ণ ধ্বনি, যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ। এবার আসেন, এই যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি 25টি। এটা কার মতে? মনির চৌধুরীর মতে। যদি বলা হয় মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে কয়টি? 31টি। এর মধ্যে নিয়মিত 19টি, অনিয়মিত 12টি। তবে এবার যদি প্রশ্ন করেন যে আমাদের যদি অপশনে কোনোটা উল্লেখ করা না থাকে, পরীক্ষায় আসে যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি, অপশনে যদি 25 এবং 31 দুটোই থাকে, আমরা কোনটা দিব? অবশ্যই 25, কারণ মনির চৌধুরীর বইটাকে ফলো করেই প্রশ্ন করা হয়। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করুন, এই হলো আমাদের 25টি যৌগিক স্বরধ্বনি মনির চৌধুরীর মতে, যেটা এই হলো আমাদের 25টি যৌগিক স্বরধ্বনি। এটা নর্মালি আমাদের সেই বইতেও দেয়া নেই, সবগুলো দেয়া নেই, আর এই জন্য আপনাদের জন্য আমি লিখে ফেললাম। খেয়াল করুন, এই যে 25টি স্বরধ্বনি আছে দেখেন, ওই, অয়, আই, আয়, হই, ই, ইয়ে, উই, উও, এয়া, এও। আপনাদের কাজ হবে, আপনারা বাসায় যেটা করবেন সেটা হলো প্রত্যেকটা স্বরধ্বনি দিয়ে, প্রত্যেকটা যৌগিক স্বরধ্বনি দিয়ে আপনারা একটি করে শব্দ লিখবেন। আশা করি আপনারা পারবেন। যেমন দেখেন, ওই, আমি যদি বলি বই, অয়, নয়, আই, আয়, এই যে ই, হ্যাঁ, আমি যদি বলি ও, বউ, এটা ভালো পারবেন, ও, বউ, হ্যাঁ। তো এই যে একটা শব্দ লিখবেন, তো অনেকগুলো অলরেডি শব্দ হয়ে আছে, এই শব্দ আছে, যদি অব্যয়, অ্যাও শব্দ আছে, আয় শব্দ আছে, বাকিগুলো দিয়ে শব্দ লিখবেন। এবার খেয়াল করেন, তাহলে যৌগিক স্বরধ্বনি আমরা জানি মনির চৌধুরীর মধ্যে 25টি। তবে এই যে যৌগিক স্বরধ্বনি কথাটি আছে, এই যৌগিক স্বরধ্বনিকে আরো বিভিন্ন নামে ডাকা যায়। দেখেন, যেহেতু দুটি ধ্বনির মিশ্রণ, সেহেতু এটাকে দ্বিস্বরও বলা হয়। যেহেতু দুটি ধ্বনির মিলন, সেহেতু এটাকে সন্ধিস্বরও বলা হয়। কাকে? যৌগিক স্বরধ্বনিকে। আবার খেয়াল করবেন, যেহেতু এটা যুগ্ম অবস্থায় থাকে, দুটি স্বরধ্বনি যুগ্ম অবস্থায়, তাহলে এটাকে বলা যায় যুগ্ম স্বর। কতগুলো নাম যৌগিক স্বরধ্বনির। আবার খেয়াল করেন, যেহেতু এটা দ্বৈত স্বর, দ্বৈত স্বরও বলা হয়, দ্বৈত স্বর। আবার দুঃখিত, তয়ের নিচে বপলা নেই, দ্বৈত স্বর, হ্যাঁ, দ্বৈত না, দ্বৈত স্বর। আবার যেহেতু এটা মিশ্র অবস্থায় থাকে, এই জন্য এটাকে বলা হয় মিশ্র স্বর।
এবং সংযুক্ত থাকার কারণে এটাকে আবার সংযুক্ত স্বরও বলা হয়। তাহলে কয়টি নাম দেখলাম? দেখেন, যৌগিক স্বরধ্বনির অনেকগুলো নাম আমরা পেয়েছি। দ্বিস্বর, সন্ধিস্বর, হ্যাঁ, যুগ্ম স্বর, দ্বৈত স্বর, মিশ্র স্বর, সংযুক্ত স্বর। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটি: দ্বিস্বর, সন্ধিস্বর, যুগ্ম স্বর, দ্বৈত স্বর। সবগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন, সহজ মোটামুটি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যৌগিক স্বরধ্বনি সম্পর্কে ইনফরমেশনটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা মুছে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করুন, আমরা পেয়েছি মৌলিক স্বরবর্ণ 6টি, মৌলিক স্বরধ্বনি 7টি, আমরা পেয়েছি যৌগিক স্বরবর্ণ 2টি, যৌগিক স্বরধ্বনি 25টি। এবার এই যে ভাগটা করেছি সেটা হলো মৌলিকতা বিচারে বা গঠন অনুসারে। এবার উচ্চারণের দীর্ঘতা অনুসারে, আমি আবারও রিপিট করছি, উচ্চারণের দীর্ঘতা অনুসারে এই বর্ণগুলোকে আবার দুভাগে ভাগ করা হয়। এক, হ্রস্বস্বর, 2, দীর্ঘস্বর। হ্রস্বস্বর মানে হলো যেটাতে উচ্চারণে কম সময় লাগে। হ্রস্বস্বর মানে হলো কম সময় লাগে। তাহলে যেই স্বরধ্বনিগুলো উচ্চারণে কম সময় লাগে সেটাকে আমরা বলবো হ্রস্বস্বর। আর আমাদের দেখি কয়টি উচ্চারণে কম সময় লাগে। অ কম সময় লাগে, আ বেশি সময় লাগে, ই এটা তো আমরা বলছি রস ই। তারপর কি দীর্ঘ ই, এটা বেশি সময় লাগে, রস উ। তাহলে অ, ই, ও তিনটা পেয়েছি, এটার নাম দীর্ঘ। রি 4টা, এগুলোর নাম তো দীর্ঘই আছে। তাহলে আমরা জানলাম রসস্বর হলো 4টি। কি কি? অ, ই, উ, রি। খেয়াল করে, অ, ই, উ এই দুটো কিন্তু আমরা বলছি রস ই, রস উ। রিটাও রসরি। আমরা দেখেছিলাম দুটো বর্ণ ছিল, রস রি আর দীর্ঘ রি। দীর্ঘ রিটা ছিল এরকম, রি। তাহলে খেয়াল করেন, সব যদি বলা হয় রসস্বর কয়টি? 4টি। তাহলে যদি আমি এখন প্রশ্ন করি দীর্ঘস্বর কয়টি? দীর্ঘস্বর 7টি, বাকি 7টি দীর্ঘস্বর। বাকি 7টি আশা করি আপনারা বুঝে নিতে পারবেন। এই 4টি ছাড়া বাকি 7টি হলো দীর্ঘস্বর। এবার খেয়াল করবেন, আমরা বাকি আছে কোনটি? রি। আমি আগে বলেছি রি কোন বাংলা বর্ণমালার বর্ণ নয়, এটি হলো সংস্কৃত বর্ণ। এটি সংস্কৃত বর্ণ থেকে নেওয়া হয়েছে। তাহলে রি হলো সংস্কৃত বর্ণ। যেহেতু দেখেন রিটা যেহেতু সংযুক্ত, একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণের মিশ্রণ, সেহেতু এটাকে বলা হয় মিশ্র স্বরধ্বনি। এটা হলো মিশ্র স্বরধ্বনি। তাহলে আশা করি আমাদের স্বরবর্ণ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে। এই হলো উচ্চারণের দীর্ঘতা অনুসারে আমরা ভাগ করেছি। এবার আমরা ভাগ করব উচ্চারণ স্থান অনুসারে, কোনটি কোথায় উচ্চারিত হয় আমরা সেটাও দেখে ফেলবো। অর্থাৎ স্বরধ্বনিতে যত ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসার কথা সবই আমরা দেখব। খেয়াল করবেন, আমরা উচ্চারণের দীর্ঘতা অনুসারেও আমরা এটাকে ভাগ করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা দেখলাম, খেয়াল করেন, অনুনাসিক্য স্বরবর্ণ। অনুনাসিক্য স্বরবর্ণ কয়টি? অনুনাসিক্য আমরা জানি মৌলিক স্বরধ্বনি 7টি, আর অনুনাসিক্য স্বরধ্বনি বা স্বরবর্ণ 7টি। অর্থাৎ ওই মৌলিক স্বরধ্বনি 7টির উপরেই শুধুমাত্র কি দেওয়া যায়? চন্দ্রবিন্দু দেওয়া যায়, এবং যেটা উচ্চারণের সময় নাক ও মুখ দিয়ে বাতাস বের হয়। অনুনাসিক্য স্বরবর্ণ বা অনুনাসিক্য স্বরধ্বনি 7টি। আমরা জানি মৌলিক স্বরধ্বনি 7টি, এবং শুধু এই 7টি স্বরধ্বনির উপরেই চন্দ্রবিন্দু দিয়ে নাক দিয়ে বাতাস বের হওয়া যায়। তাহলে আমরা দেখলাম অনুনাসিক্য স্বরধ্বনি বা স্বরবর্ণ 7টি, মিশ্র স্বরবর্ণ 1টি, সেটা হলো রি। হ্রস্বস্বর 4টি, অ, ই, উ, রি। বাকি 7টি দীর্ঘস্বর। এবার আমরা দেখব উচ্চারণ স্থান অনুসারে স্বরবর্ণগুলোর প্রকারভেদ।
খেয়াল করবেন উচ্চারণ স্থান। আমি যদি প্রথম দুটি বর্ণ বলি অ আ, এই প্রথম দুটি বর্ণ কোত্থেকে উচ্চারিত হয়? আমরা এখন কি শিখব? উচ্চারণ স্থান। স্বরবর্ণের উচ্চারণ স্থান। প্রথম দুটি বর্ণ অ আ, এই দুটি বর্ণ কোত্থেকে উচ্চারিত হয়? আপনারা একটু সাউন্ড করে বলেন তো। অ আ, এই দুটি বর্ণ উচ্চারিত হয় কণ্ঠ থেকে। আমরা সবাই জানি এই দুটি বর্ণ উচ্চারিত হয় কণ্ঠ থেকে। তাহলে অ আ, খেয়াল করেন অ আ, এই দুটি বর্ণ উচ্চারণের সময় আমাদের জিহ্বা, নরমালি আমরা এটাকে কি বলি? এটাকে বলি জিহ্বা না? না, এটা উচ্চারণটা আসলে জিহ্বা না, এটা উচ্চারণটা হলো জিহ্বা। খেয়াল করেন এটা একটা নিয়ম আছে, আমি নিয়মটা আপনাদের একটু শিখাচ্ছি। হ ব, যদি এরকম হ ব যুক্ত ব্যঞ্জন থাকে, এরকম হ ব যুক্ত ব্যঞ্জন থাকে এবং হ ব এর পূর্বে, হ ব এর পূর্বে যদি আকার থাকে তাহলে এর একটা নিয়ম আছে। এবং হ ব যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি, হ ব যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি ইকার থাকে, ইকার থাকে তাহলে আরেকটা নিয়ম আছে। দুটো নিয়ম। যখন হ ব যুক্ত ব্যঞ্জনের আগে আকার থাকবে তখন একটা নিয়ম, হ ব যুক্ত ব্যঞ্জনের আগে ইকার থাকলে তখন আরেকটা নিয়ম, উচ্চারণের নিয়ম। খেয়াল করেন হ ব যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি আকার থাকে তাহলে এই হ ব এর হটা হয়ে যাবে উ আর বটা হয়ে যাবে ভ। দুঃখিত, হটা হয়ে যাবে ও আর বটা হয়ে যাবে ভ। আবার যদি ইকার থাকে, হ ব এর পূর্বে যদি ইকার থাকে তাহলে এই হটা হয়ে যাবে উ আর বটা হয়ে যাবে ভ। এই দুটো নিয়ম উচ্চারণের নিয়ম। তাহলে দেখেন জিহ্বা, কি বলবো? হ ব আছে, হ ব এর পূর্বে কি আছে? ইকার। তাহলে নিয়ম কোনটা? এটা। তাহলে এর উচ্চারণটা কি হবে? জি, হ এর পরিবর্তনে হবে উ আর ব এর পরিবর্তনে হবে ভা, জিহ্বা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক একই রকম ভাবে এখন আপনাদেরকে যদি বলি আমি এটার উচ্চারণ কি, কি বলবেন? আহ্বান নাকি আহ্বান, কোনটা? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। দেখেন হ ব আছে, হ ব এর পূর্বে কি আছে? আকার আছে। তাহলে আকার থাকলে এই নিয়ম। তাহলে কি হবে উচ্চারণটা? আ, হ এর পরিবর্তনে ও আর ব এর পরিবর্তনে ভ, আহ্বান। এবার আপনারাই বলেন তো, আমি যদি বলি এটা, এটা উচ্চারণ কি হবে? বিহব্বল? অ্যাবসলিউটলি নট। এটা হবে, যেহেতু হ ব এর পূর্বে ইকার আছে তার মানে হটা হবে উ, বটা হবে ভ। তার মানে উচ্চারণটা কি হচ্ছে? বিহ্বল। তার মানে আমরা আজ থেকে আর কি বলবো না? জিহ্বা বলবো না, কি বলবো? জিহ্বা। উচ্চারণটা হবে কি? জিহ্বা। ওকে, এই ও আর আ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা কণ্ঠের দিকে আকৃষ্ট হয়। তার মানে এই অ আ বর্ণের, অ আ স্বরবর্ণের উচ্চারণ স্থান হলো কণ্ঠ। তার মানে এই অ আ বর্ণকে আমরা কি বলতে পারি? কণ্ঠ বর্ণ বলতে পারি, কারণ এর উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ। যেহেতু কণ্ঠে উচ্চারিত হয় সেহেতু এই একে আমরা কি বলতে পারি? কণ্ঠবর্ণ। এবার আসি রস্বই দীর্ঘই। এই হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণের সময় আমাদের জিহ্বা কোন দিকে আকৃষ্ট হয়? আমরা একটু উচ্চারণ করে দেখি তো, বলেন তো। ই, ই, দেখেন তো জিহ্বা উপরের তালুকে স্পর্শ করে কিনা? খেয়াল করবেন উপরের তালুকে স্পর্শ করে। তাহলে ই আর দীর্ঘ উচ্চারণের সময় আমাদের অঙ্গ ব্যবহৃত হয় বা জিহ্বা আকৃষ্ট হয়, উচ্চারিত হয় তালু থেকে। এই জন্য আমরা এই দুটি বর্ণকে বলবো তালব্য বর্ণ। এরপর আসেন উ দীর্ঘ উ, উ উ
সবাই বলেন তো উ উ কোনো কিছুই কিন্তু ব্যবহার হচ্ছে না, ব্যবহার হচ্ছে কি আমাদের দুটি ঠোঁট। ঠোঁটের আরেক নাম কি ওষ্ঠ। তাহলে আমরা বলতে পারি এর উচ্চারণ স্থান হলো ওষ্ঠ, তাহলে এর নাম দিতে পারি আমরা ওষ্ঠ বর্ণ। উচ্চারণ স্থান অনুসারে আমরা ভাগ করছি। এরপর খেয়াল করেন বাকি আছে, এরপর আছে রি। সবাই বলেন তো রি রি। খেয়াল করেন আমাদের উপরিভাগের, আমাদের দাঁতের উপরিভাগের দাঁতের গোড়ায় একটা উঁচু অংশ আছে, অংশটা একটু ফুলা। এই উঁচু অংশটার নাম হলো মূর্ধা। দেখেন তো রি বলার সময় সেই উঁচু অংশে আমাদের জিহ্বা স্পর্শ করে কিনা। আবারও রিপিট করি, রি নিঃসন্দেহে স্পর্শ করে। তাহলে দেখেন আমি যদি বলি রি, রি এই বর্ণের উচ্চারণ স্থান কোথায়? এই বর্ণের উচ্চারণ স্থান হলো মূর্ধায়। তার মানে এটাকে আমরা কি বর্ণ বলতে পারি? এটাকে আমরা বলতে পারি মূর্ধন্য বর্ণ। মনোযোগ দিবেন, মূর্ধন্য লিখতে কিন্তু দন্ত ন, এই বানানটা প্রায় পরীক্ষায় আসে। মূর্ধন্য লিখতে কোন ন? দন্ত ন। এবার খেয়াল করেন এরপর আছে এ ওই ও ও। আমরা চারটাকে একসাথে পড়ে ফেলবো। এ ওই, দুটো দুটো করে পড়ি, চারটা একসাথে নয়। এ ওই বলেন, এ ওই। খেয়াল করেন এ ওই, এ ওই। একই সাথে কণ্ঠ ব্যবহৃত হয়, আবার এ বলার সময় দেখেন জিহ্বা উপরের তালুকে স্পর্শ করে। তাহলে এই দুটো বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের দুটো অঙ্গ একই সাথে ব্যবহার হয়, সেটা হলো কণ্ঠ ও তালু। এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? কণ্ঠ ও তালব্য বর্ণ। তাহলে একসাথে যদি পরীক্ষায় আসে নিচের কোন স্বরবর্ণটি কণ্ঠ তালব্য বর্ণ, নিঃসন্দেহে আপনারা বলবেন এ অথবা ওই। দুটোই, যেটা অপশনে থাকবে সেটাই, দুটোই থাকলে দুটোই। ফাইনালি বাকি আছে ও আর ও। আমি ও আর ওটা একটু উপরে লিখলাম। দেখেন বলেন ও ও ও। দেখেন একদম ভিতর থেকে আসে ও। আবার দেখেন এখানে একটা কাজ আছে, আমরা যদি বলি এ ওই রি উ ই, ঠোঁটের আকৃতি খুব বেশি পরিবর্তন হয় না, কিন্তু আপনি কোনোভাবেই ও আর ও কে ঠোঁট ছাড়া, ঠোঁটের আকৃতি খুব বড় ধরনের পরিবর্তন ছাড়া উচ্চারণ করতে পারবেন না। তাহলে দেখেন ও আর ও এর উচ্চারণ স্থানটা হলো কণ্ঠ এবং ওষ্ঠ, ঠোঁট। তাহলে আমরা লিখতে পারি, দেখেন এর উচ্চারণ স্থান হলো কণ্ঠ ও ওষ্ঠ। যেহেতু এর উচ্চারণ স্থান কণ্ঠ ওষ্ঠ, সেহেতু এটাকে আমরা লিখতে পারি কণ্ঠস্থ বর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে এবং এসেছে। ওকে, কণ্ঠস্থ বর্ণ একই সাথে কণ্ঠ এবং ওষ্ঠতে উচ্চারিত হয় বলে আমরা এটাকে বলবো কণ্ঠস্থ বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার রিপিট করছি, এই স্বরবর্ণগুলোর উচ্চারণ স্থান অনুসারে স্বরবর্ণগুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছি আমরা। দেখেন অ আ এই দুটি উচ্চারিত হয় কণ্ঠে, এই জন্য আমরা এটাকে বলবো কণ্ঠবর্ণ। ই ই উচ্চারিত হয় তালুতে, এই জন্য এটাকে বলবো তালব্য বর্ণ। উ উ উচ্চারিত হয় ওষ্ঠে, এই জন্য এটাকে বলবো ওষ্ঠবর্ণ। রি উচ্চারিত হয় মূর্ধায়, এই জন্য এটাকে বলবো মূর্ধন্য বর্ণ। এ ওই কণ্ঠ তালু একই সাথে ব্যবহার হয়, এই জন্য এটা বলবো কণ্ঠ তালব্য বর্ণ। এবং ফাইনালি ও আর ও একই সাথে কণ্ঠ আর ওষ্ঠ ব্যবহৃত হয়, এই জন্য দুটিকে একত্রে আমরা বলবো কণ্ঠস্থ বর্ণ। তাহলে আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরপর যেটা দেখব সেটা হলো জিহ্বার অবস্থান কি খুব বড় হয়ে যাচ্ছে, স্বরধ্বনি দিয়েই অনেক বড় ক্লাস নিয়ে ফেলেছি। হ্যাঁ, আসলে আমরা এমনভাবে পড়বো যেন এখানে কোনো ইনফরমেশন গ্যাপ না থাকে ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা টপিকের ধারাবাহিকভাবে ক্লাস দেওয়ার আমি চেষ্টা করব, যদি আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারেন বা করেন। ইনশাআল্লাহ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদেরকে অনেক সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা দেখব সেটা হলো
অর্ধ স্বরধ্বনি। আমাদের স্বরধ্বনিতে একটা টপিক আছে বা একটা বিষয় আছে, সেটা হলো অর্ধ স্বরধ্বনি। আসলে অর্ধ স্বরধ্বনি বলতে আমরা কি বুঝি? অর্থাৎ এটা পুরোটা, এই স্বরধ্বনিগুলো পুরোটা উচ্চারিত না হয়েও এটা আমরা লিখতে পারি বা এটা ব্যবহার করতে পারি। দেখেন সেটা কিভাবে হয়। অর্ধ স্বরধ্বনি কয়টি? অর্ধ স্বরধ্বনি 4টি। খেয়াল করবেন, অর্ধ স্বরধ্বনি হলো 4টি। কি কি? ই, ই, উ, এ, আর একটা হলো ও। মজার বিষয় হলো সবগুলোর নিচে হসন্ত দিতে হবে। দ্যাট মিন্স এটা পুরোটা উচ্চারিত হয় না। যেমন দেখেন, আমি যদি বলি বই, আচ্ছা এখানে যে ই স্বরধ্বনিটা আছে, এই ই স্বরধ্বনিটা কি ই উচ্চারিত হয়েছে? হয়নি, কিন্তু হয়েছে কি বই। এখানে কিন্তু ই উচ্চারণ হয় না, এই জন্য এটাকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। আবার যদি বলি বউ, বউ, বউ উচ্চারণ করতে কিন্তু উ উচ্চারিত হয় না, বউ। হ্যাঁ, এটা কিন্তু কি হচ্ছে ই সরাসরি। যেমন আমি যদি বলি, খেয়াল করবেন, আমি যদি বলি উপকার, উপকার, এই উপকারে কিন্তু উ উচ্চারিত হচ্ছে, হ্যাঁ, কিন্তু বউতে উটা উচ্চারিত হচ্ছে না। এই জন্য এই বর্ণগুলো কি হচ্ছে মাঝে মধ্যে অর্ধ স্বরধ্বনির মতো উচ্চারিত হতে পারে, পুরোটা উচ্চারিত না হয়ে অর্ধেক উচ্চারিত হতে পারে। এই জন্য আমরা এই 4টিকে কি বলতে পারি? এই 4টিকে বলতে পারি কি? অর্ধ স্বরধ্বনি। যেমন দেখেন, আমি যদি বলি যায়, যায়, অথবা যদি বলি যাও, যায়, যায়, কিন্তু এখানে কিন্তু এ আছে দেখেন, কিন্তু আমরা কিন্তু এটা এর মতো উচ্চারণ করছি না। যাও, এখানে তো ও আছে, কিন্তু যাও আমরা কি ও উচ্চারণ করছি? করছি না। এই হলো 4টি অর্ধ স্বরধ্বনি। তাহলে আমরা স্বরধ্বনির মধ্যে অর্ধ স্বরধ্বনি কি সেটাও জানতে পারলাম। ওকে, আমরা এখন দেখব কি, সেটা হলো এই যে 11টি স্বরবর্ণ আছে, 11টি স্বরবর্ণের মধ্যে মৌলিক স্বরবর্ণগুলো, মৌলিক স্বরবর্ণগুলোর জিহ্বার অবস্থান, জিহ্বার উচ্চতা, ঠোঁটের আকৃতি কেমন থাকে সেটা আমরা একটু দেখব। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করুন, আমরা যখন এই স্বরবর্ণগুলো উচ্চারণ করব, আমাদের জিহ্বার অবস্থান কয় ধরনের হতে পারে? খেয়াল করেন, জিহ্বার অবস্থানটা 3 ধরনের হতে পারে। এক, সম্মুখ, অর্থাৎ উচ্চারণ করার সময় জিহ্বা সামনের দিকে থাকতে পারে। 2, খ, মধ্য, জিহ্বা মাঝখানে থাকতে পারে। এবং 3, পশ্চাৎ, দ্যাট মিন্স জিহ্বা পেছনের দিকে অবস্থান নিতে পারে। এটা দেখলাম জিহ্বার অবস্থান। 2 নম্বরে যেটা দেখব সেটা হলো জিহ্বার উচ্চতা, জিহ্বার উচ্চতা। খেয়াল করেন, জিহ্বার উচ্চতাটাও 4 ধরনের হতে পারে। নরমালি 4 ধরনের হতে পারে। 1, উচ্চ, অর্থাৎ জিহ্বা একেবারেই তালুর সাথে স্পর্শ কাছাকাছি থাকতে পারে, সেটা হলো উচ্চ। 2, উচ্চ মধ্য। 3, উচ্চ মধ্যকে আবার মধ্য বলা যায়। 3, নিম্ন মধ্য, নিম্ন মধ্য। 4, নিম্ন। এই 4 ধরনের আমরা একটু পরে বোঝাবো কোনটা কোথায় উচ্চারিত হয়। জিহ্বার উচ্চতা থাকতে পারে। আরেকটা সেটা হলো ঠোঁটের আকৃতি। ঠোঁটের আকৃতিটা উচ্চারণের সময় স্বরবর্ণগুলো, দুঃখিত, স্বরবর্ণগুলো উচ্চারণের সময় কেমন হতে পারে? খেয়াল করবেন, ঠোঁটের আকৃতি। ঠোঁটের আকৃতি হতে পারে 3 ধরনের। ক, প্রসৃত। প্রসৃত মানে হলো চ্যাপ্টাকৃতি, অর্থাৎ
ঠোঁটটা কি হতে পারে, চ্যাপ্টাকৃতি হতে পারে। খ বিবৃত বা গোলাকৃত, আমরা এটাকে গোলাকৃত বলতে পারি। খ যেটা হতে পারে সেটা হলো গোলাকৃত, চ্যাপ্টাকৃত ঠিক বিপরীত। গ যেটা হতে পারে সেটা হলো বিবৃত। আসলে বিবৃত এর অবস্থানটা হলো এটা খুব চ্যাপ্টাকৃতিও না আবার গোলাকৃতিও না, এর মাঝামাঝি একটা অবস্থান। চ্যাপ্টাকৃতি আর গোলাকৃতির মাঝামাঝি একটা অবস্থান, আমি এখানে লিখে রাখলাম মাঝামাঝি। তাহলে এর উপর ভিত্তি করে আমরা এখন দেখব এই মৌলিক স্বরবর্ণগুলো বা মৌলিক স্বরধ্বনিগুলো কিভাবে উচ্চারিত হয়, বাকিগুলো আমরা একটু এর পর দেখব। আচ্ছা, তাহলে আমি আবার একটু রিপিট করছি সেটা হলো জিহ্বার অবস্থান, জিহ্বার উচ্চতা এবং ঠোঁটের আকৃতি অনুসারে স্বরবর্ণগুলো কত ভাগে ভাগ করা যায় বা স্বরবর্ণগুলোকে কিভাবে উচ্চারণ করা যায় সেটা আমরা এখন দেখব। আমরা যেটা করব সেটা হলো এখন একটা পিরামিড আঁকতে পারি, একটা উল্টা পিরামিড আঁকতে পারি। উল্টা পিরামিড এঁকে আমরা মাঝখানে দুটো ভাগ দিলাম, বাস্তু সংস্থান হয়ে গেল আর কি। আচ্ছা, এবার দেখেন আমি কি করতে পারি। আমরা ধরে নেই এটা হলো আমাদের জিহ্বা, এটা আমাদের জিহ্বা। এখন আমরা এটাকে জিহ্বার সম্মুখ, এটাকে সম্মুখ ধরতে পারি, এটাকে পশ্চাৎ ধরতে পারি। আচ্ছা, তাহলে এটা হলো জিহ্বার সম্মুখ অংশ, এটা হলো পশ্চাৎ অংশ ধরতে পারি। আমি এখানে লিখলাম, এখানে আবার একটা দাগ দিলাম, দাগ দিয়ে আমি এখানে লিখবো সম্মুখ। সম্মুখ হলো জিহ্বার অবস্থান, জিহ্বাটা কোন দিকে থাকবে, এই পাশে যে বর্ণগুলো আমি লিখব সেই বর্ণগুলো জিহ্বার উচ্চারণের সময় জিহ্বার অবস্থান থাকবে সম্মুখ, খেয়াল করবেন। আর ঠোঁটের আকৃতি থাকবে গোলাকৃত। গোলাকৃতি, ঠোঁটের আকৃতি থাকবে গোলাকৃতি। আর এই অংশে যেটা দেখবো আমরা, দুঃখিত, সম্মুখ না, আমরা এটা দেখবো, এটা পশ্চাৎ ধরি আমরা, এটা যেহেতু আমাদের সামনের দিকে, এটা আমরা সম্মুখ ধরবো, এটা আমরা পশ্চাৎ ধরি, পশ্চাৎ। তাহলে এই দিকে যেই বর্ণগুলো থাকবে সেই বর্ণগুলো আমরা কি বলবো, এর জিহ্বার অবস্থান পিছনের দিকে থাকবে আর ঠোঁটের আকৃতি গোলাকৃতি হবে। ঠিক একই রকম ভাবে এই পাশে যেগুলো থাকবে সেগুলো জিহ্বার অবস্থান সম্মুখ এবং ঠোঁটের আকৃতি কেমন হবে, চ্যাপ্টাকৃতি হবে। চ্যাপ্টাকৃতি বা প্রসৃত। এবার জিহ্বার অবস্থান গেল আর ঠোঁটের আকৃতি গেল, এবার দেখব জিহ্বার উচ্চতা। জিহ্বার উচ্চতাটা আমরা নাম দেই, এটা দেই উচ্চ, অর্থাৎ এই লাইনে যেগুলো থাকবে সেটা হলো উচ্চ। এটা দেই, দেখেন আপনারা খেয়াল করেন, এটা হলো উচ্চ মধ্য, আমরা এইখানে যে বর্ণগুলো থাকবে সেটা দিলাম উচ্চ মধ্য। তারপর আছে নিম্ন মধ্য, এখানে যেটা থাকবে সেটা হলো নিম্ন মধ্য। ফাইনালি এইটা, এই যে এখানে যেটা আছে লাস্ট ওয়ান, সেটাকে আমরা লিখতে পারি নিম্ন। তো নিচের দিকে লিখি নিম্ন। তাহলে আমরা এই সারিতে এখানে যে বর্ণগুলো দেখব সেটার জিহ্বার উচ্চতা হলো উচ্চ, এই পাশে এই লাইনে এই রেখায় যেই বর্ণগুলো দেখব সেটা হলো উচ্চ মধ্য, এই রেখায় যেটা দেখব সেটা হলো নিম্ন মধ্য এবং এই জায়গায় যেটা দেখব সেটা হলো নিম্ন। এবার আমরা বর্ণগুলো লিখব। হ্যাঁ, এবার বর্ণগুলো লেখার পালা। খেয়াল করবেন, এই পাশে যদি আমরা রস্বই দীর্ঘই দেই আর এ পাশে দিব রস্ব দীর্ঘ। এবার একটু মনোযোগ দেন, খেয়াল করবেন, মনোযোগ দিন। রস্বই অর্থাৎ ই দীর্ঘ ই বর্ণটি উচ্চারণের সময় দেখেন, আপনারা সবাই খেয়াল করেন, ই বর্ণটি উচ্চারণের সময় জিহ্বা কোন দিকে থাকে, সামনের দিকে থাকে। ই ঠোঁটের আকৃতি কেমন হয়, চ্যাপ্টাকৃতি বা প্রসৃত।
এবার দেখেন ই, জিহ্বার অবস্থানটা কোথায় থাকে, জিহ্বার উচ্চতাটা কোথায় থাকে, একেবারে উচ্চে। তাহলে দেখেন এটা এই যে এই রেখায় আমরা 4টি বর্ণ পেয়েছি, তার মানে এগুলো সবই জিহ্বার উচ্চতা হলো উচ্চ। তাহলে এই বর্ণটার যদি আমি রস্বই বর্ণটার পরিচয় চাই, তাহলে দেখেন এটা কতগুলো উচ্চারণ স্থান থাকতে পারে। প্রথমত জিহ্বার অবস্থান, সম্মুখ, জিহ্বার ঠোঁটের আকৃতি চ্যাপ্টাকৃতি বা প্রসৃত, এবং জিহ্বার উচ্চতা উচ্চ। তাহলে যদি আমি একসাথে বলি উচ্চ, উচ্চ, সম্মুখ, চ্যাপ্টাকৃতি স্বরধ্বনি। ঠিক একই রকম ভাবে আমি যদি রস্বউকে ধরি, সবাই খেয়াল করেন তো, আমি যদি বলি উ, উ, উ বলার সময় জিহ্বার অবস্থানটা পেছনের দিকে চলে যায়, তার পশ্চাৎ উ, জিহ্বাটা উপরের দিকে থাকে, ও ঠোঁটের আকৃতিটা গোলাকৃতি হয়। তাহলে বলতে পারি উচ্চ, পশ্চাৎ, গোলাকৃতি স্বরধ্বনি। ঠিক একই রকম ভাবে আমরা যদি বলি এ অথবা ও, দেখেন এ, এটার ঠিক একই রকম ভাবে এই পাশে যে বর্ণগুলো দেখব সবগুলোর জিহ্বার অবস্থান সম্মুখে, আর ঠোঁটের আকৃতি চ্যাপ্টাকৃতি। দেখেন তো এ ঠোঁটের আকৃতি চ্যাপ্টাকৃতি বা প্রসৃত, এ জিহ্বার অবস্থান উপরেও না নিচেও না, উচ্চ মধ্য, ঠিক উপরের কাছাকাছি মাঝামাঝি। উচ্চ মধ্যকে আবার শুধু মধ্যও বলা যায়। হ্যাঁ, তারপর দেখেন এটা ঠোঁটের জিহ্বার সামনের দিকে, তাহলে এটা দেখতে পারি, আমরা লিখতে পারি এটার পরিচয় হলো উচ্চ মধ্য সম্মুখ চ্যাপ্টাকৃতি স্বরধ্বনি। আবার দেখেন নিম্ন মধ্য দিকে কি বর্ণ থাকে, সেটা হলো এ আর হলো অ, এ আর হলো অ। খেয়াল করেন এ ঠোঁটের আকৃতি চ্যাপ্টাকৃতি, এ জিহ্বার অবস্থান নিম্ন মধ্য, একেবারে নিচেও না, নিম্ন মধ্য, এবং জিহ্বার অবস্থান সামনের দিকে, সামনের দিকে কিন্তু জিহ্বা থাকে। তাহলে আমরা বলতে পারি নিম্ন মধ্য সম্মুখ চ্যাপ্টাকৃতি স্বরধ্বনি। ঠিক এটা যদি বলি অ, অ গোলাকৃতি ঠোঁটের আকৃতি হয়, অ গোলাকৃতি, এবং অ বলার সময় জিহ্বা জিহ্বা একদম পিছনের দিকে চলে যায়, এবং এটা নিম্ন মধ্য, তাহলে নিম্ন মধ্য পশ্চাৎ গোলাকৃতি স্বরধ্বনি। ঠিক একই রকম ভাবে ফাইনালি যদি আমরা লিখি আ, দেখেন এটা একেবারেই কেন্দ্রে থাকে, এটা কেন্দ্রীয়, অর্থাৎ আমরা বলতে পারি এই যে জিহ্বার অবস্থান এটা সম্মুখ না পশ্চাৎ না, আর একটা অংশ আছে মধ্য, যেহেতু এটা মাঝখানে আছে সেহেতু এটা কি মধ্য। আবার খেয়াল করেন এটা কি উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন নাকি নিম্ন মধ্য, নাকি নিম্ন, নিম্ন, তাহলে এটা হলো নিম্ন। তাহলে নিম্ন মধ্য, এটার অবস্থান কোথায়, এটা কি প্রসৃত গোলাকৃত নাকি বিবৃত, আমরা প্রসৃত গোলাকৃতি পেয়েছি, এটা হলো বিবৃত। তাহলে যে আ স্বরধ্বনিটা আছে, আ স্বরধ্বনিটা হলো নিম্ন মধ্য বিবৃত স্বরধ্বনি, এটা একদম মাঝখানে থাকে, এটা ঠোঁটের আকৃতি আ, গোলও না আবার চ্যাপ্টাও না, মাঝামাঝি একটা অবস্থায় থাকে। আবার খেয়াল করেন আ, জিহ্বার অবস্থান একেবারেই সম্মুখও না পিছনেও না, মাঝামাঝি অবস্থায় থাকে, এবং জিহ্বার উচ্চতা একেবারে আ, একেবারে দেখেন জিহ্বাটা নিচের তালুকে স্পর্শ করে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম এই যে মৌলিক স্বরধ্বনি, এই বিষয় মৌলিক স্বরধ্বনি ছাড়াও কয়েকটা স্বরধ্বনি দেখলাম, এগুলো কিভাবে কোথায় উচ্চারিত হয়। আমি আরেকবার রিপিট করছি আপনাদের সুবিধার্থে, প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে দেখুন। এই বর্ণগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, জিহ্বার অবস্থান, জিহ্বার উচ্চতা, ঠোঁটের আকৃতি। এই পাশে যে বর্ণগুলো আছে ই, এ, এই বর্ণগুলো জিহ্বার অবস্থান হলো সম্মুখ, ঠোঁটের আকৃতি হলো চ্যাপ্টাকৃতি অথবা প্রসৃত, প্রসৃত, হ্যাঁ অথবা প্রসৃত। আর এই পাশে যে বর্ণগুলো আছে সেটা হলো জিহ্বার অবস্থান, জিহ্বার অবস্থান পশ্চাৎ, এবং ঠোঁটের আকৃতি গোলাকৃতি। আর এটা হলো জিহ্বার উচ্চতা, এই রেখায় যে বর্ণগুলো আছে সেটা হলো উচ্চ, এই রেখায় যে বর্ণগুলো আছে সেটা উচ্চ মধ্য, এই রেখা যেটা আছে সেটা নিম্ন মধ্য।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার দেখেন এই যে আ, এটা একদম কেন্দ্রে আছে, এটা কেন্দ্রীয়, এবং এটার ঠোঁটের আকৃতি আসলে গোলাকৃতিও না, প্রসৃতও না, মাঝামাঝি একটা অবস্থান, সেটা হলো বিবৃত, এবং এটা জিহ্বার উচ্চতাটা হলো একেবারেই নিম্নে। আ আ আ এটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই পর্যন্ত আমরা স্বরবর্ণ সম্পর্কে অনেক কিছুই জেনেছি, আর অল্প দুটো ইনফরমেশন আছে, আমরা সেটা দিয়ে আজকে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, আমি এটা মুছে ফেললাম। ওকে, আমরা এটা আশা করি সবাই বুঝতে পেরেছি ছকটা। তবুও যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা যেটা করব সেটা হলো ফাইনালি স্বরধ্বনি সম্পর্কে অনেক কিছু জেনেছি, এটা জানলে আমাদের ইনশাআল্লাহ 16 কলায় পূর্ণ হবে। খেয়াল করবেন, আর মাত্রাটা আমরা পরে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ সব একসাথে আমরা মাত্রা নিয়ে একদিন কথা বলবো, ঠিক আছে? আমরা এবার যেটা করব সেটা হলো অধ্বনি। খেয়াল করেন, অ যেটাকে আমরা নীলিন বর্ণ জানি, এই অবর্ণ বা অধ্বনি আর এ ধ্বনি, এই ধ্বনির দুটো দুটো করে 4টা উচ্চারণ আছে। অ আর এ ধ্বনির, অধ্বনির দুটো উচ্চারণ হয়, এ ধ্বনিরও দুটো উচ্চারণ হয়। এই দুটো উচ্চারণ আমরা একটু দেখব, এবং কোনটাকে কি বলে সেটাও দেখব। আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো অধ্বনি। তাহলে অধ্বনির উচ্চারণ কয়টি? আমরা বলতে পারি অ এর 2 ধরনের উচ্চারণ হয়। অ এর 2 ধরনের উচ্চারণ হয়। খেয়াল করবেন, এক হলো বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, এক বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। দুই হলো সংবৃত, সংবৃত বা ও ধ্বনির মতো উচ্চারণ। খুবই সহজ বিষয়টা, একটু মনোযোগ দিয়ে দেখেন। খেয়াল করেন, আমি বললাম অধ্বনির 2 ধরনের উচ্চারণ হয়। এক হলো বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, অর্থাৎ অ এর মতো উচ্চারণ, আরেকটা হলো অ যখন ও ধ্বনির মতো উচ্চারিত হয়। আমরা উদাহরণ দিয়ে দেখব। তাহলে যদি পরীক্ষায় আসে অধ্বনির বিবৃত উচ্চারণ কি, নিচের কোনটি অধ্বনির বিবৃত উচ্চারণ, অথবা নিচের কোনটি অধ্বনির সংবৃত উচ্চারণ। সংবৃত, অধ্বনির সংবৃত মানে হলো ও এর মতো উচ্চারণ, আর অধ্বনির বিবৃত উচ্চারণ হলো অ এর মতো উচ্চারণ, অ। যেমন দেখেন, আমি যদি বলি অনেক, আমি যদি বলি অনেক, আমি এক্সাম্পল দিচ্ছি, অনেক, এখানে অটা কিন্তু অ এর মতো উচ্চারণ হচ্ছে, অনেক, অ। অথবা যদি বলি কত, কত, অ এর মতো উচ্চারিত হচ্ছে। অথবা যদি বলি অমল, খেয়াল করেন, অমল, এই শব্দগুলোতে কিন্তু অধ্বনিটা অ এর মতোই উচ্চারিত হচ্ছে। অনাচার, অনাচার, এই যে অনাচারটা নয় আছাড়, এটি একটি তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ। তো এই অনাচার, অনেক, কত, অমল, এখানে কিন্তু অটা অ এর মতো উচ্চারণ হচ্ছে। কিন্তু যদি বলি ও এর মতো কিভাবে হয়, যেমন দেখেন, আমি যদি বলি, কি বলবেন, অধীন, উচ্চারণটা হবে ও এর মতো, এটাকে আমরা উচ্চারণ করব কি, অধীন। তাহলে দেখেন, এই যে ওটা ও এর, অটা ও এর মতো উচ্চারণ হচ্ছে, এটা হলো অ এর সংবৃত উচ্চারণ। ঠিক একই রকম ভাবে যদি আমি বলি মন, যদি বলি মন, খেয়াল করেন তো মনটা কি হবে, অ, আসলে বিষয়টা হলো মন, আমরা এটাকে মন বলতে পারি, মন, মন বলি না, মন বলি না, এটাকে কি বলি, মন। এরপর যদি বলি দেখেন অতুল, ময়ের সাথে আসলে এখানে অটা কোথায়, প্রশ্ন করতে পারেন ময়ের সাথে অটা কোথায়। আমি আগে বলেছি সকল ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরধ্বনি মিশ্রিত থাকে, সেটা হলো অ। তাহলে দেখেন ময়ের সাথে অ আছে, মন।
আর এটা কি অ উচ্চারণ করি আসলে? না, এটা আসলে উচ্চারণটা হয় এরকম, মন। ও এর মতো উচ্চারিত হয়, ওকার হয়, মন, মন। অতুল, অতুল না অতুল, আসলে আমরা এটা উচ্চারণ করবো এরকম, অতুল। অর্থাৎ অধ্বনিটা যখন অয়ের মতো উচ্চারণ হবে তখন সেটা হবে অয়ের বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, আর যদি ও এর মতো উচ্চারণ হয় তখন সেটাকে আমরা বলবো সংবৃত বা অধ্বনির মতো উচ্চারণ। তাহলে আশা করি অধ্বনির উচ্চারণটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন ঠিক একই রকম ভাবে এ ধ্বনির দুটো উচ্চারণ, এ ধ্বনিরও দুটো উচ্চারণ আছে, আমরা সেটা একটু দেখব। আমরা একটু খেয়াল করব, এটা মুছে ফেললাম, একটু ভিন্ন অধ্বনির সংবৃত বিবৃত আর এ ধ্বনির সংবৃত বিবৃতটা একটু ডিফারেন্ট আছে, একটু পার্থক্য আছে। বরিশালে মানুষ বলে পার্থক্য আছে। ওই এক টিচার বলছিল যে ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য পড়ে আসো, তো স্টুডেন্ট বলছে যে স্যার এটা তো পার্থক্য হবে না, এটা হবে পার্থক্য। তো টিচার বলছে বাবা পার্থক্য আর পার্থক্যর মধ্যে কোনো পার্থক্য নাই। ওকে, তো আমরা এই অধ্বনির উচ্চারণ আর এ ধ্বনির উচ্চারণের মধ্যে কিছুটা পার্থক্য আছে, একটু খেয়াল করব। আমরা দেখি এ, এ ধ্বনির উচ্চারণ, অধ্বনি সংবৃত দেখেছি কোনটা, যখন ও এর মতো উচ্চারিত হয় তখন সেটা অধ্বনির সংবৃত উচ্চারণ, আর বিবৃত উচ্চারণ কোনটা ছিল, যখন তার অ এর মতো স্বাভাবিক উচ্চারণ হয়। ঠিক এখানে একটু ভিন্ন, এখানে হলো এ ধ্বনিরও দু ধরনের উচ্চারণ হয়, এক হলো সংবৃত, দুই হলো বিবৃত। সংবৃত, বিবৃত। এখানে সংবৃতটা হলো যখন এর মতো উচ্চারণ হবে, এটা যখন এর মতোই উচ্চারিত হবে। এটা যখন এর মতো উচ্চারিত হবে তখন সেটাকে আমরা কি বলবো, সংবৃত। যেমন দেখেন মেঘ, এর মধ্যে কিন্তু উচ্চারণ হচ্ছে মেঘ, পথে, এর মধ্যে কিন্তু উচ্চারণ হচ্ছে মেঘ, পথে। আমরা বলি না কে সে, কে, সে, সব কিন্তু এর মতো উচ্চারণ হচ্ছে। অর্থাৎ এই যখন এর মতো উচ্চারণ হবে তখন সেটাকে আমরা বলবো সংবৃত উচ্চারণ। যখনই এটা একটু ডিফারেন্ট, দেখেন এ না, অ্যাবসলিউটলি ওই যে মৌলিক স্বরধ্বনি এর মতো উচ্চারণ হবে এরকম, অথবা এরকম এর মতো উচ্চারণ হবে, এটাই লেখা ভালো, এরকম উচ্চারণ হবে, তখন সেটাকে আমরা বলবো বিবৃত উচ্চারণ। যেমন দেখেন আমরা যদি বলি ব্যাকরণ, ভ্যাট, ক্যাট, এগুলো কিন্তু এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। যদি বলি খেমটা, দেখেন আমরা যদি বলি এটা একটু অন্য কালার দিয়ে লিখি, খেমটা, খেমটা, এটা কি জানেন? খেমটা হলো ওই যে একটা প্রবাদ আছে না, ঘুমটার নিচে খেমটা, এটা একটা দেশি শব্দ, এটা কিন্তু একেবারে দেশি শব্দ। তো এই খেমটা মানে হলো মেয়েরা বেশি দেয়, এটা হলো মুখ কুচকানো, এরকম করা আর কি, অ্যাবসলিউটলি। তো খেমটা, দেখেন খেমটা, এটা কিন্তু অনেকটা এর মতো উচ্চারিত হয়। এটাই হলো যখন এর ধ্বনিটা এর মতো উচ্চারিত হবে, এর মতো উচ্চারিত হবে, তখনই সেটা বলবো আমরা বিবৃত উচ্চারণ। ওকে, আমি আবারও রিপিট করছি, যেমন খেমটা, আবার যদি বলি আমরা বলি যদি দেখেন ক্যান, আমরা বলি না ক্যান, দেখেন এখানে কিন্তু এ এন, ক্যান, কেন, ক্যান, হ্যাঁ। অথবা যদি বলি আমরা দেখ, 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 তাহলে দেখেন খেমটা, ক্যান, দেখ, এই বিষয়গুলো কিন্তু এর মতো উচ্চারিত হচ্ছে। তাহলে আমরা খেয়াল করছি এ যখন এর মতো উচ্চারিত হয় তখন সেটাকে বলবো আমরা সংবৃত উচ্চারণ, এই যখন এর মতো উচ্চারণ হয় তখন সেটাকে আমরা বলবো বিবৃত উচ্চারণ। তাহলে আমরা এই দুটি বর্ণের দুটো দুটো করে চারটি উচ্চারণ দেখেছি। এক হলো
অ এর উচ্চারণ, 2 হলো এর উচ্চারণ। অ এর উচ্চারণ দুটি, আমি আবার রিপিট করছি। অ এর উচ্চারণ যখন অ এর মতো হবে তখন সেটা হলো বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। অ এর উচ্চারণ যখন ও এর মতো হবে তখন সেটা হলো অ এর সমৃদ্ধ উচ্চারণ। আর এখানে ঠিক উল্টোটা, এর সমৃদ্ধ হলো এ যখন এর মতো উচ্চারিত হবে, যেমন কে, সে, পথে, কোথায়, গগনে। আচ্ছা, বিবৃতটা হলো খেমটা, হ্যাঁ, দেখ, কেন, এর মতো উচ্চারণ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এইভাবে আমরা প্রত্যেকটা টপিকের খুঁটিনাটি যতটুকু আমাদের অ্যাডমিশনে বা পিসিএস এ প্রাইমারিতে দরকার হবে আমরা ততটুকুই পড়ব। তবে এইচএসসি শিক্ষার্থীদের জন্য এই এ ধ্বনির বা অধ্বনির 5টি নিয়ম জানতে হয়, সেটা আমি আরেকটি ক্লাসে, কোনো একটি ক্লাসে এ ধ্বনির 5টি নিয়ম অথবা অধ্বনির 5টি নিয়ম শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের সাথে একটা ভালো সময় কাটাতে পারলাম এবং আপনারাও আশা করি ক্লাসটি উপভোগ করবেন। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।